আপনি যেহেতু নীতি এবং কৌশল বিষয়ক উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংকট যে সংকটের জন্য কোনোভাবেই বাংলাদেশ দায়ীও না, আমি জ্বালানি তেলের সংকটের কথা বলছি। এবং আমরা সবসময় দেখি যে মাসের শেষের দিন জ্বালানি তেলের দাম বাড়ে। এইবার একটি বৈঠকের পরে আপনি প্রধানমন্ত্রীকে কোট করে বলেছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়বে না, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাম বাড়ানোর প্রস্তাব ছিল, প্রধানমন্ত্রী সেটা নাকচ করেছেন। সেটি বাড়ে নাই, সেটি নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। কিন্তু এটা দীর্ঘমেয়াদে এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত অবশ্যই, কিন্তু অকটেনে বা পেট্রোলে ট্যাক্স পেয়ারের টাকায় যে বিপুল পরিমাণ ভর্তুকি সরকারকে দিতে হচ্ছে, সেটা আমরা কেন দিব, বা এটার ক্ষেত্রে আপনাদের কোন নীতি ভাবনা কাজ করলো? ডিজেলের ক্ষেত্রে আমাদের কারো কোনো আপত্তি নেই, সিপিডিও বলছিল যে ডিজেলের দাম না বাড়িয়ে অকটেন পেট্রোলের সমন্বয় করা যেতে পারে। আমি একটু দ্বিমত করি। মানে অকটেন পেট্রোল এখন আর শুধু বিলাসী জ্বালানি না। আমি বাইক শেয়ারিং যারা রাইডার আছেন, যারা রাইড শেয়ারিং করছেন, তাদের জীবিকার কথা বলছি। এই সংখ্যাটা খুব ছোট না, অনেক বড় না হলে খুব ছোট না। আমি আপনার সাথে এটা একমত যে ব্যক্তিগত গাড়িতে যে পেট্রোল অকটেন ব্যবহার করা হয় সেটাতে আমরা বলতে পারি যে এটা তারা অ্যাফোর্ড করতে পারেন, এবং বিরাট একটা অংশ সরকার নিজে কেনে। সো এটার উপরে থাকার কথা না। এখন আমরা যদি এই জিনিসটা আলাদা করে ফেলতে পারি, এটা আমাদের আসলে ভাবতে হবে যে এই ধরনের কার্ড কারো কাছে, এর মধ্যে দুর্নীতি হবে এরপরও, কিন্তু এই ধরনের কার্ড যদি কারো কাছে থাকে, আচ্ছা আমি শুধু রাইড শেয়ারিং এর কথা বলছি না, যে মানুষটা কমিউট করে অফিসে, নিজের একটা বাইক আছে, কষ্ট করে কিনেছে, আমি এই সমাজে থাকি, আমরা কিন্তু জানি কষ্ট করে একটা বাইক কিনে ফেলছে, বাইকে চড়া কিন্তু কমফোর্টেবল ব্যাপার না। আপনি শীতে কষ্ট পান, গরমে কষ্ট পান, বৃষ্টিতে ভেজেন, জ্যামে কষ্ট পান, জ্যাম না হয় একটু বাঁচানো গেল, অ্যান্ড ইটস রিস্কি। প্রচুর বাইক অ্যাক্সিডেন্টে মানুষের অনেক কিছু হয়, তারপরও কষ্ট করে টাকা জমিয়ে একটা বাইক কেনার চেষ্টা করছেন, পুরনো হলেও তাতে অফিসে আসা যাওয়ার যে খরচ, যে ঝক্কিটা বেঁচে যায়। সুতরাং নিম্ন মধ্যবিত্ত মানুষদেরও অনেকে যিনি বাইক রাইড শেয়ারিং করেন না, সেজন্য আমি বলছি পেট্রোল অকটেনকে এত ইজিলি দেখলে এখন আর হবে না, এটা একদমই ভুল পারসেপশন। আর একটা বিরাট সংখ্যক মানুষ তো আসলে জীবিকা অর্জন করে এটা দিয়ে, তো এই জন্য এটাকে আমরা ওভাবেই দেখতে চেয়েছি। তবে হ্যাঁ, আমি এটা আপনার সাথে একমত যে বাইকের জন্য আমরা ইন জেনারেল আলাদা করতে পারি কিনা, যে তারা ভর্তুকি মূল্যে পাবেন, আর অন্যান্য কার যেগুলো আছে মানে যে জন্য ফুয়েল পাসের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুধুমাত্র বাইককে যদি সেই ছাড় দিতে পারি, ধরেন আপনার যদি বাইক ছাড় দেয় তাহলে ফুয়েল পাসও লাগে না, আপনার বাইক তো দেখছেন না। জ্বালানি বিভাগ যেটা বলছিল যে অনেক বাইক আছে যার মানে বাইকারের ট্রেড লাইসেন্স নাই বা মোটরসাইকেলের ট্রেড লাইসেন্স নাই, ফলে সেটি বৈধ করতে গেলেও কিন্তু সংখ্যা অনেক কমে যাবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটার কথা বলছিলাম আমি। আরেকটা বড় বিষয় হলো সরকার কি কোনোভাবে একটু জনতুষ্টিবাদী হওয়ার চেষ্টা করছে কিনা? ধরেন আপনি এপ্রিলে দাম বাড়লেন না, মে মাসে আবার ঈদুল আজহা আসবে, সেটার একটা যাত্রার ঝুঁকি আছে গরু পরিবহন থেকে শুরু করে, ফলে মে মাসেও দাম বাড়ানোরও তো নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। এবং বৈশ্বিক পূর্বাভাস হচ্ছে এই জ্বালানি তেলের দাম $100 নিচে 2027 সালেও নামবে না। তাহলে সেক্ষেত্রে অর্থের সংস্থান হবে কোথা থেকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সরকার জনতুষ্টিবাদী পদক্ষেপ নিচ্ছে কিনা। আমি যদি এভাবে বলি, সরকার তো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার কথা। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যে আমি আরও 5 বছর পরে যাই, যে আবারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়। বিশু, আপনার এই শোতে আমরা বহুবার এই কথা বলেছি যে একটা নির্বাচন বন্ধ করে দিলে কি ক্ষতি হয়। সরকারের কাছে তখন জনগণ আর ম্যাটার করে না, তখন সে যে কোনো কিছু করে। যদি নির্বাচন থাকে, ইট ওয়ার্কস অ্যাজ এ ডেটারেন্ট, যে আমি তো দিনের শেষে মানুষের কাছে যেতে হবে, কেন 1 মাস না যেতে নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করছি বলে মানুষের সামনে পারসেপশন তৈরি করতে হবে। আজও প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের সময় 14 ফেব্রুয়ারি যে ফার্মার্স কার্ড শুরু হতে যাচ্ছে, সেটা নিয়েও কিছু, যেটা ওই মিটিং ছিল না কিন্তু ওই আলাপও তো হলো। ফলে একটা গণতান্ত্রিক সরকারকে জনগণের চিন্তা মাথায় রাখতে হবে। কিন্তু আমি যদি পাল্টাও বলি, অর্থনীতিবিদদের কাছে আপনি যদি যান, সেই বিখ্যাত জোক আছে না, অর্থনীতি তো সব তো অন ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আছে। তো ফান্ডটা হচ্ছে যেমন এক হাত আছে এমন অর্থনীতিবিদ লাগবে, তাই না? কারণ প্রত্যেকটা দিক তো আছে। সরকার ভর্তুকি দিচ্ছে, সরকারের উপর চাপ পড়ছে। বাংলাদেশের মতো দেশে ভর্তুকি না দিলে কি হয় সেটাও তো আমরা দেখেছি। ওটার কি একটা ইকোনমিক ইম্প্যাক্ট নাই? আছে, সিরিয়াস ইকোনমিক ইম্প্যাক্ট আছে। প্রচুর ইনফ্লেশন যদি হয়, আমাদের বহুদিন অর্থনীতি খুব স্থবির হয়েছিল। আমরা চাইছি অ্যাট এনি কস্ট অর্থনীতি এখন ভালোভাবে আগাক, আমাদের দুর্ভাগ্য। কিন্তু সিরিয়াস একটা ইনফ্লেশন যদি তৈরি হয়, বাংলাদেশে যতটুকু মানে জ্বালানির মূল্য বৃদ্ধির জনিত কারণে যতটুকু মূল্যস্ফীতি বাড়ার কথা, বাড়ে তো আরও অনেক বেশি।
তো সেই ঘটনাগুলো যদি ঘটে সেটা কেমন দাঁড়াবে? আমাদের সেচের মৌসুম আছে সামনে, ডিজেল যদি আমরা না করি সেটা অন্য ব্যাপার, কিন্তু পেট্রোল আর অকটেন যদি আপনি যদি এভাবে চিন্তা করেন কয় পার্সেন্ট তাহলে সেই জ্বালানি, সেটা দিয়েও কি আমাদের খুব বেশি সাশ্রয় হবে? আসলে ভর্তুকি কমাতে হলে আসলে আমাকে ডিজেলের দাম বাড়াতে হবে, আমার মূল জ্বালানি তো আসলে 63%, তো ওটা বাড়াতে হবে ভর্তুকি কমাতে চাইলে। তো সেটা কি আমরা বাড়াবো? এরকম নানান প্রশ্ন আসলে আছে। সে কারণে আমি মনে করি আরেকটু দেখা যেতে পারে, মানে অন্তত আরো বেশি বেড়ে যাচ্ছে এই পরিস্থিতি যদি না হয়, যুদ্ধটা যদি একটু স্টেবল হয় বা মোটামুটি যদি থেমেও যায়, $100 নিচে নামুক, কিছুটা কমে আসবে। কিন্তু এখন তো ফোরকাস্ট ভয়ঙ্কর, এটা যদি কন্টিনিউ করতে পারে ইট কুড গো টু 150 এবং $200 চলে যেতে পারে আলাপ আছে। সেজন্য আমার মনে হয় একটু যে দেখার চেষ্টা সেটাই ভালো হবে।